শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। শরিকদের 40 আসনে ছাড় দিতে পারে বিএনপি, চলছে দর কষাকষি। সমঝোতা হলেও দলটির বিদ্রোহীদের ঠেকানো নিয়ে দুশ্চিন্তা। এমনও হতে পারে কতগুলো আসনে ওপেন থাকবে যেখানে উভয় দলেরই প্রার্থীরা নির্বাচন করতে পারবেন। যখন শরিক দিনে চলতে হবে তখন আপনি বড় অংশীজন হিসাবে বড় স্যাক্রিফাইসটা তো অবশ্যই বিএনপিকে করতে হবে। পরস্পরের বোঝাপড়ার আগেই কিন্তু এই কাজটা হয়েছে, সুতরাং বোঝাপড়ার পরে কি হবে সেটা তো আপনারা লক্ষ্য করবেন, দেখবেনও আশা করছি। এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি, নারায়ণগঞ্জে জানালেন নাহিদ ইসলাম। খালেদা জিয়া সহ শীর্ষ নেতাদের আসনে ছাড় দেওয়ার ইঙ্গিত। ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে আলোচনার উদ্যোগ নেই এখনো। আগের অবস্থানেই বিএনপি জামায়াত, সময়ক্ষেপণের অভিযোগ এনসিপির। সরকার আবারও রাজনৈতিক দলগুলোর থেকে ঠেলে দিচ্ছেন, এটা তারা আসলে গা পাসানোর একটা পরিকল্পনা তারা নিয়েছে। রাজনৈতিক দলগুলোর উপরে দায় দিয়ে তারা সংস্কারের থেকে দূরে সরে যেতে চান, এমন একটা মানসিকতা তাদের মধ্যে আছে। কক্সবাজারের চকরিয়ায় বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 5 জনের। গুরুতর আহত 2 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি ভোট পেয়েছেন অর্ধেকের বেশি। ভার্জিনিয়া আর নিউ জার্সিতে ডেমোক্র্যাটদের বড় জয়। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। বিএনপির ফাঁকা রাখা 63 আসন নিয়ে দর কষাকষিতে শরিকরা প্রকাশ্যে বেশি আসনের দাবি জানালেও পর্দার আড়ালে কেউ একটি কেউ বা 2টি আসন নিয়ে সমঝোতার চেষ্টা করছেন। পাশাপাশি মিত্রদের জন্য ধানের শীষের বিপক্ষে নির্বাচন করার সুযোগও থাকছে। জাতীয় সরকারের আগে ভোটের মাঝেই রাজপথের সহযোদ্ধাদের বিএনপি যথাযথ মূল্যায়ন করবে বলে বিশ্বাস যুগপৎ নেতাদের। তবুও তাদের ভাবিয়ে তুলছে একাধিক আসনে বিএনপি নেতাদের স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা। আরিফিন শাকিলের প্রতিবেদন। বিএনপির সিদ্ধান্ত আর অবস্থানের প্রতি অকণ্ঠ সমর্থন জানিয়ে দীর্ঘদিনের রাজপথের সংগ্রামে যুগপৎ আন্দোলনে ছিল প্রায় 30-এরও অধিক দল। দীর্ঘদিনের সহযাত্রীদের জন্য আসন ফাঁকা রেখে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি মহাসচিব। আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। ফাঁকা আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 6, জুনায়েদ সাকি, বগুড়া 2, মাহমুদুর রহমান মান্না, লক্ষ্মীপুর 4, তানিয়া রব, লক্ষ্মীপুর 1, শাহাদাত হোসেন সেলিম, পটুয়াখালী 3, নুরুল হক নূর, ঝিনাইদহ 2, রাশেদ খান, চট্টগ্রাম 13, অলি আহমদ, কুমিল্লা 7, রেদওয়ান আহমেদের জন্য বরাদ্দ রেখেছে বিএনপি। এছাড়া ঢাকা 17, আন্দালিব রহমান পার্থ, ঢাকা 13, ববি হাজ্জাজ, 12 দলীয় জোটের এহসানুল হুদা কিশোরগঞ্জ 5 সহ সমমনা দলের আরও 4 জনকে বিভিন্ন আসনে বিবেচনা করছে বিএনপি। ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে এবার বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দেওবন্দ অনুসারী হেফাজত ঘনিষ্ঠ জমিয়তে উলামা ইসলামকে। জোট সঙ্গীদের জন্য প্রত্যাহার হতে পারে মুন্সিগঞ্জ 1, কুষ্টিয়া 2 ও ঢাকা 12 আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন। এছাড়া এনসিপির সাথে সমঝোতা হলে 5টি আসন ছাড়তে পারে বিএনপি। ঢাকা 7, 10 ও 18 আসনও যুগপৎ শরিকদের জন্য ছাড় দেওয়ার চিন্তা আছে বিএনপিতে। এর পাশাপাশি নেজামে ইসলামী সহ সামাজিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকজনের জন্য আসন ছাড়ের সিদ্ধান্ত আছে বিএনপিতে। তবে সেই সংখ্যাটা 40-এর বেশি হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। ফাঁকা থাকা 63 আসনের মধ্যে বেশি কোন্দল থাকা আসন উন্মুক্ত রাখা সহ বাকিগুলোতে সিদ্ধান্ত আসবে মনোনয়ন দাখিলের সময়। শর্ট লিস্ট নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা করব। মঞ্চের শীর্ষ নেতা তো বটেই, এর বাইরেও তো মঞ্চের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন, সংগঠক আছেন, যারা আগে নির্বাচন করেছেন। যখন শরিক দিনে চলতে হবে তখন আপনি বড় অংশীজন হিসাবে বড় স্যাক্রিফাইসটা তো অবশ্যই বিএনপিকে করতে হবে। আর এমনও হতে পারে কতগুলো আসনে ওপেন থাকবে যেখানে উভয় দলেরই প্রার্থীরা নির্বাচন করতে পারবেন।
তো সেইভাবে আমরা পদ্ধতিগতভাবে বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছি। আসন সমঝোতা হলেও শরিকদের জন্য বড় মাথা ব্যথা বিএনপির বিদ্রোহী প্রার্থী ঠেকানো। এরই মধ্যে মনোনয়ন বঞ্চিত হওয়ার আশঙ্কায় কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। পরস্পরের বোঝাপড়ার আগেই কিন্তু এই কাজটা হয়েছে, সুতরাং বোঝাপড়ার পরে কি হবে সেটা তো আপনারা লক্ষ্য করবেন, দেখবেনও আশা করছি। বিএনপি এই নোংরা কোনো রাজনৈতিক সংস্কৃতি অনুসরণ করবে না, এটা নিশ্চয়ই আমরা আশা করব। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শরিকদের সঙ্গে বিএনপির আসন সমঝোতার বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন নেতারা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন সহ শীর্ষ পর্যায়ের কিছু আসন ছাড়া সব আসনেই প্রার্থী দেবে এনসিপি। নারায়ণগঞ্জে এমনটাই জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে গোধনাইল এলাকায় প্রয়াত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান তিনি। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। তিনি জানান, জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একটি সমঝোতা বা জোট রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে হতে পারে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, রাজনীতি ও নির্বাচনে কালো টাকার মালিক, পেশি শক্তি সহ যেসব অপসংস্কৃতি রয়েছে তা চ্যালেঞ্জ করতে চায় এনসিপি। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। 300 আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার 7 দিনের বেঁধে দেওয়ার সময়ের 2 দিন পার হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে সতর্ক অবস্থানে বিএনপি। গণভোট নিয়ে আলোচনা চায় জামায়াত। অন্যদিকে এনসিপি সরকারের বিরুদ্ধে সময় নষ্টের অভিযোগ তুলেছে। অন্যান্য দলের নেতারা ঐকমত্য কমিশনের তৈরি করা জটিলতা নিরসনে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত দেখুন লামিয়া তিথির রিপোর্টে। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উত্তপ্ত রাজনীতি। স্বাক্ষরিত জুলাই সনদে নোট অফ ডিসেন্টের কথা থাকলেও বাস্তবায়ন প্রক্রিয়ায় তার উল্লেখ নেই। সেই সঙ্গে গণভোটের দিনক্ষণ নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে বিভাজন। এমন পরিস্থিতিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভক্তি দূর করতে 7 দিনের সময় বেঁধে দেয় অন্তর্বর্তী সরকার। এই সময়ের মধ্যেই আলোচনা করে সমঝোতায় পৌঁছানোর আহ্বান উপদেষ্টা পরিষদের। সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। নিজেদের উদ্যোগে আলোচনা নিয়েও ভিন্ন ভিন্ন অবস্থানে দলগুলো। জুলাই সনদ নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে বিএনপি, যদিও প্রধান উপদেষ্টার আহ্বানকে ইতিবাচক হিসেবেই দেখছে জামায়াত। 1 সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলা বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে, সরকারের জন্য এটা ভালো। এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা খোলামেলা আলোচনা করে আমরা সমাধানে পৌঁছি। যে সরকার প্রতারণার আশ্রয় নেয় ওরা বারবার প্রতারণা করবে। নেতারা বলছেন সরকারের দায়িত্বহীনতার কারণেই ঝুঁকির মুখে পড়েছে জুলাই সনদ। তবে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি নিজ উদ্যোগে দলগুলোর সঙ্গে আলোচনার কথা জানান। এটা একটা জটিলতা তৈরি করেছে এবং আমরা মনে করি এটা দায় সরকারের আছে এবং ঐকমত্য কমিশনের আছে। এবং রাজনৈতিক দলগুলোর কোর্টে বল ঠেলে দিলেই তো হবে না, মানে এটা তো ফ্যাসিলিটেটর কে, ঐকমত্য কমিশন ছিল এটা ফ্যাসিলিটেটর। এখন যারা কাজটাকে সমন্বয় করে এগিয়ে নিয়ে যাবে তারাই যদি অনুপস্থিত থাকে, রাজনৈতিক দলগুলো নিজেরা যে মত পার্থক্য এটা নিজেরা সমাধান করে ফেলবে, এরকম একটা কথা বলাটা তো সহজ, কিন্তু বাস্তবে এটা তো জানা যায় যে এটা কতটা কঠিন কাজ। সংকটটা ঐকমত্য কমিশন এবং কিছুটা সরকারেরই তাদেরই তৈরি করা। এখন সংকটটা তাদেরকেই উদ্যোগ নিয়ে এই সংকট থেকে বেরিয়ে আসার পথ তৈরি করতে হবে। এবং আমি মনে করি সরকারের পলিটিক্যাল উইলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা বলছেন সরকার গণভোট নিয়ে সাপলুডু খেলছে। রাজনৈতিক দলগুলোর দিকে বল ঠেলে সময় নষ্ট করছে সরকার। সরকার আবারও রাজনৈতিক দলগুলোর থেকে ঠেলে দিচ্ছেন। এটা তারা আসলে গা পাসানোর একটা পরিকল্পনা তারা নিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর থেকে ঠেলে দিলাম এবং জিনিসটা তাদের মধ্যে মিউচুয়ালি একটা জায়গায় পৌঁছালো না এবং সেক্ষেত্রে সরকার কিছু করতে পারলো না। সরকার আসলে রাজনৈতিক দলগুলোর উপরে দায় দিয়ে তারা সংস্কারের থেকে দূরে সরে যেতে চান, এমন একটা মানসিকতা তাদের মধ্যে আছে। আলোচনা নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও সরকারের অবস্থান বিশ্বাস ও আস্থায় ফাটল ধরাতে পারে বলে আশঙ্কা অনেকেরই। লামিয়া তিথি, যমুনা নিউজ,
ঢাকা। নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের ভিত্তি পেতে আগে গণভোট হতে হবে এমন দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোটে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। তিনি জানান, আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে নানা বিশৃঙ্খলা হওয়ার সুযোগ তৈরি হবে। নির্বাচন আয়োজনের বৈধতা জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগে গণভোটের আয়োজনের আহ্বান জানান। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই মন্তব্য করে জামায়াতের আমির বলেন, দলটি কখনোই নির্বাচনমুখী ছিল না। তৃতীয় মেয়াদে জামায়াতের আমির নির্বাচিত হবার পর 2 দিনের সফরে নিজ এলাকা সিলেটে যান ডাক্তার শফিকুর রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ভিড় করেন নেতাকর্মীরা। তাদের মধ্যে এই ধারণা সৃষ্টি হবে আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সে যেন তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে। এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে। 5 আগস্টের পরপরই 300 আসনে দলীয় প্রার্থীদের সবুজ সংকেত দিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার 237টি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। এর পরপরই প্রায় 20টির অধিক আসনে অনানুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থী ঘোষণা করে এনসিপি। সে অনুযায়ী এনসিপির শীর্ষ ও গুরুত্বপূর্ণ নেতাদের লড়তে হবে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে। ভোটের মাঠে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কিংবা সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকেও মুখোমুখি হতে হবে বিএনপির মাঠের ডাকসাইটে নেতাদের। জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের আসনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী কারা, সেই খবরই জানব তানভীর মৌসুমের কাছ থেকে। অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের নয়া দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11 থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। এই আসনে তাকে লড়তে হবে বিএনপির ডাকসাইটে নেতা এম.এ. কাইয়ুমের বিরুদ্ধে। আরেক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাতি ইসলামীর অ্যাডভোকেট আতিকুর রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 সংসদীয় আসনে এনসিপির প্রার্থী দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এই আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। নওশাদের বাবা কয়েকবারের সংসদ সদস্য সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। একই আসনে আছেন বাংলাদেশ জামাতি ইসলামীর প্রার্থী অধ্যাপক ইকবাল হোসেন। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর আসন কুমিল্লা 4, যেখানে তার মুখোমুখি সাবেক 4 বারের এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি। একই আসনের আরেক প্রতিদ্বন্দ্বী জামাতের সাইফুল ইসলাম শহীদ। রংপুর 4 আসনে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সেই আসনে বিএনপি থেকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং জামাত থেকে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর মহানগর জামাতের আমির এটিএম আজম খান। ঢাকা 18 আসনে এনসিপি মনোনীত প্রার্থী দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এই আসনে এখনো কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। এনসিপির সঙ্গে আসন সমঝোতা না হলে বিএনপি নির্বাচনী জোটের প্রার্থীর সঙ্গে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে তাকে। আরও আছেন বাংলাদেশ জামাতি ইসলামের আশরাফুল আলম। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ঢাকা 9 আসন থেকে মনোনয়নের ঘোষণা পেয়েছেন। এই আসনে এখনো কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি বিএনপি। তবে তাসনিম জারাকে লড়তে হবে এই আসনের স্থায়ী বাসিন্দা জামাতের কবির আহমদের বিরুদ্ধে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী 2 আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন, যেখানে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করেছে এনসিপি। এই আসনে জামাতের প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ নোয়াখালী 6 আসনের প্রার্থী। আসনটিতে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। জামাতের প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাহফুজুল হক। ঢাকা 15 আসন হতে চলেছে 2 শফিকের লড়াই। বাংলাদেশ জামাতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের মুখোমুখি যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টন। এই আসনে কোনো প্রার্থী দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করেনি এনসিপি। কুমিল্লা 11 আসনে নির্বাচনী লড়াইয়ে দাঁড়াচ্ছেন জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন নবীন এক প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ কামরুল হুদা। এই আসনেও প্রার্থী চূড়ান্ত করেনি এনসিপি। খুলনা 5 আসনে জামাতের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এই আসনেও এখনো প্রার্থী চূড়ান্ত করেনি এনসিপি। দীর্ঘ 29 বছর পর এই আসন থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ আলী আসগর লবি। 1996 সালের পর 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটের শরিক জামাতে ইসলামীর জন্য ছেড়ে দেওয়া হয় খুলনা 5 আসন। এরপর থেকে বিএনপির কেউ এই আসনে প্রার্থী হননি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর, বগুড়া ও ফেনীর 3টি আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। তার প্রতি সম্মান রেখে এসব আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি। তবে থাকছে জামাতের প্রার্থী। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
কক্সবাজারে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 5 জন, আহত হয়েছেন 2 জন। সকালে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চকরিয়া থেকে কক্সবাজারে যাচ্ছিল একটি মাইক্রোবাস। হাঁসের দিঘি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মার্সা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে প্রাণ হারান একজন, গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার পর সড়কের দুই পাশেই কিছু সময়ের জন্য বন্ধ থাকে যান চলাচল। পরে পুলিশ ও সেনাবাহিনী দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে আরও জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, নিহতদের পরিচয় জানা গেল কিনা একটু বিস্তারিত জানতে চাই। আমি প্রাথমিকভাবে যেটা জানতে পারছি তাদের বাড়ি কুমিল্লা, তবে বিস্তারিত জানতে পারিনি। অর্থাৎ আমাদেরকে মালুমঘাট স্থানীয় হাইওয়ে পুলিশের ফাঁড়ির যে ইনচার্জ মেহেদি হাসান, তিনি প্রাথমিকভাবে এতটুকু নিশ্চিত করেছেন এবং তারা নোহার গাড়িতে ছিল 8 জন। টোটাল 8 জনের মধ্যে 5 জনই মৃত্যুবরণ করেছেন। 5 জনের মধ্যে 4 জন হচ্ছেন নারী। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 জনকে নিয়ে যাওয়া হয়েছে, বাকি 3 জনকে মালুমঘাট যে খ্রিস্টান হসপিটাল আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং তারা প্রাথমিকভাবে ওসি যেটা আমাদেরকে জানিয়েছেন হাইওয়ে পুলিশের, তারা কক্সবাজার থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। সকাল 9:30টার দিকে চকরিয়ার যে ফাঁসিয়াখালী হাঁসের দিঘি এলাকা রয়েছে সেই এলাকায় পৌঁছালেই, ফাঁসিয়াখালী নয়, এটা হচ্ছে দোলহাজার মালুমঘাট এলাকায় পৌঁছালেই মূলত এই ঘটনাটি ঘটে। অর্থাৎ নোহা এবং চট্টগ্রাম থেকে আসা মার্সা বাসের সাথেই মূলত মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সাথে সাথেই স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। তবে আমরা এটুকুই জানতে পেরেছি, বাকি 3 জন এখনো চিকিৎসাধীন রয়েছে আহত অবস্থায়। তাদের মধ্যেও একজনের অবস্থা গুরুতর। তো পরিবারের এখনো তাদের যে পরিবার বা তাদের বাড়ি কোথায়, কুমিল্লার কোন জায়গায়, সেটি এখনো পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রথম মুসলিম মেয়র পেল বিশ্ব রাজধানী নিউ ইয়র্ক। প্রথমবারের মতো শহরটি পরিচালনার দায়িত্ব পাচ্ছেন কোনো দক্ষিণ এশীয় তরুণ। মেয়র নির্বাচনে একাই 50% বেশি ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক চোখ রাঙানিকে টক্কর দিয়ে নজির গড়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমো পেয়েছেন 41.5% মতো ভোট। 2026 সালের জানুয়ারিতে দায়িত্ব নেবেন জোহরান মামদানি। এই উচ্ছ্বাস জয়ের, এই উচ্ছ্বাস লক্ষ্য পূরণের। দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির হুঁশিয়ারি উপেক্ষা করে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের অভিব্যক্তি। আসরের শুরু থেকে ফেভারিট লিস্টে থাকলেও মেয়র প্রাইমারিতে রেকর্ড জয়ে তাক লাগিয়ে দিয়ে আলোচনায় আসেন তিনি, যা লক্ষ্য করা গেল চূড়ান্ত নির্বাচনেও। 3 দশকের মধ্যে এবারই প্রথম 20 লাখের গণ্ডি ছাড়িয়েছে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের ভোট সংখ্যা। এর মধ্যে 10 লাখের বেশি পড়েছে মামদানির ঝুলিতে। নিকটতম প্রতিপক্ষ কুমোর ভাগে পড়েছে 8 লাখের কাছাকাছি ভোট। অন্যদিকে মাঠে থেকেও যেন নেই রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিভা। তিনি পেয়েছেন মোটে 7% ভোট। ভবিষ্যৎ আমাদের হাতে। বন্ধুরা, আমরা একটি রাজনৈতিক রাজবংশের পতন ঘটিয়েছি। আপনারা আজ পরিবর্তনের ম্যান্ডেট দিয়েছেন, যা একটি নতুন ধারার রাজনীতি আর এমন এক শহরের জন্য যা আমরা সবাই বহন করতে পারি। নির্বাচনে পরাজয় স্বীকার করে নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো। সবকিছু ঠিক থাকলে নিউ ইয়র্কের 111তম মেয়র হবেন 34 বছর বয়সী মামদানি। বর্তমান মেয়র এরিক অ্যাডামসের স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী বছরের শুরুতেই শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ঘরানার এই নেতা। অনিক রহমান, যমুনা নিউজ। র্যাপার থেকে রাজনীতির মাঠ, ডার্ক হর্স থেকে লম্বা রেসের ঘোড়া। জোহরান মামদানির নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে বাজিমাত যেন অনেকটা এলেন, দেখলেন এবং জয় করলেনের মতো। ভারতীয় বংশোদ্ভূত এক মুসলিম তরুণ কিভাবে জয় করলেন নিউ ইয়র্কবাসীর হৃদয়,
কিভাবে কাজ করেছে মামদানি ম্যাজিক, এক ঝলকে দেখে নেওয়া যাক তার চমকপ্রদ রাজনৈতিক যাত্রা। কোনো দল বা গোষ্ঠী নয়, নিউ ইয়র্কের 85 লাখ বাসিন্দার সবার মেয়র হতে চেয়েছেন জোহরান মামদানি। তাই তো বিশ্বের রাজধানী খ্যাত শহরটির বহু সংস্কৃতির চরিত্রকে প্রাধান্য দিয়েই সাজিয়েছিলেন প্রচারণার কৌশল। বলার অপেক্ষা রাখে না সে কৌশলে শতভাগ সফল এই মুসলিম তরুণ। রাজনীতির মাঠে জোহরান মামদানির বিচরণ খুব বেশি দিনের নয়, তবে তার উত্থানের গল্প আকস্মিক কোনো ঘটনাও নয়। 2020 সালে প্রথমবারের মতো নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির একটি আসনের জন্য লড়েছিলেন। পরের বছর স্থানীয় সরকারের আইন প্রণেতা হিসেবে শুরু হয় তার রাজনৈতিক ক্যারিয়ার। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের প্রার্থী বাছাইয়ের সময়ে তাক লাগিয়েছিলেন মামদানি। 5,45,000 ডেমোক্র্যাটের সমর্থন নিয়ে পেয়েছেন দলীয় প্রার্থিতা। যুক্তরাষ্ট্রের 36 বছরের মেয়র নির্বাচনের ইতিহাসে এত সমর্থন আর কেউ পায়নি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, দিন দিনই বেড়েছে তার জনপ্রিয়তা। ভিন্নধর্মী প্রচারণা দিয়ে নজর কেড়েছেন সবার। অভিনবত্ব ছিল র্যালিতেও। নিজেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে উপস্থাপন করেছেন মামদানি। কথা বলেছেন শ্রমজীবী মানুষের পক্ষে, প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় প্রশাসনের নীতিকে, কটাক্ষ করেছেন স্বয়ং প্রেসিডেন্টকেও। প্রচারণার পুরো ভাগেই ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে সরব ছিলেন মামদানি। জোরালো আওয়াজ তুলেছেন ফিলিস্তিনে আগ্রাসনের বিরুদ্ধে, এমনকি কাছে টেনে নিয়েছেন ইহুদি সহ অন্য ধর্মাবলম্বীদেরও। উর্দু, হিন্দি, স্প্যানিশ, বাংলা, আরবি বিজ্ঞাপনের স্বার্থে উচ্চারণ করেছেন নানান ভাষা। ডেমোক্রেটিক প্রাইমারিতে আমরা র‍্যাঙ্ক চয়েস ভোটের মাধ্যমে নির্বাচন করি। বাদ দেননি নাচ গানও। ভারতীয় বংশোদ্ভূত সিনেমা পরিচালক মীরা নায়ার এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ মামদানির ছেলে জোহরান 7 বছর বয়সে পাড়ি জমিয়েছিলেন মার্কিন মুলুকে। আফ্রিকানা স্টাডিজে স্নাতক জোহরান মামদানি পেশা গড়েন হিপ হপ শিল্পী হিসেবে। তবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বাজিমাতের মধ্য দিয়ে প্রমাণ করলেন লম্বা রেসের ঘোড়া তিনি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ছাড়াও ভার্জিনিয়া এবং নিউ জার্সির স্থানীয় নির্বাচনেও বড় ব্যবধানে জয় পেয়েছে ডেমোক্র্যাট প্রার্থীরা। এনবিসি নিউজ ও সিএনএন সহ বেশ কিছু সংবাদ মাধ্যমের বেসরকারি ফলাফল বলছে, ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার। 56.8% ভোট নিয়ে রিপাবলিকান উইনসাম আর্ল সিয়ার্সকে পরাজিত করেছেন তিনি। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো নারী গভর্নর পেতে যাচ্ছে রাজ্যটি। অন্যদিকে নিউ জার্সির গভর্নর নির্বাচনে বাজিমাত করেছেন আরেক ডেমোক্র্যাট প্রার্থী মিকি শেরিল। 56% ভোট পেয়ে রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়ারেল্লিকে পরাজিত করেছেন তিনি। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শেষ করেছে বিএনপি। বুধবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ঘণ্টাব্যাপী শুনানি করে বিএনপি। এর আগে জামায়াত সহ আপিলকারীদের শুনানি শেষ হয়, এখন আপিলের উপর শুনানি করছেন রাষ্ট্রপক্ষ। এই দিন বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল জাতির সাথে প্রতারণার শামিল। তত্ত্বাবধায়ক ফিরলে তা যেন কার্যকর হয় চতুর্দশ নির্বাচনে। আসন্ন নির্বাচনের আগে রায় হলেও অন্তর্বর্তী সরকারের অধীনেই ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। এর আগের শুনানিতে বিএনপির আইনজীবীরা বলেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে রায় দেন। জামায়াতে ইসলামী ও সুজনের পক্ষে শুনানিতেও আইনজীবীরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে আইনি যুক্তি তুলে ধরেন। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আপিল করেন। এর আগে 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ। যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা একটা ইতিমধ্যেই নির্বাচনের জন্য আয়োজন করেছেন, ঘোষণা দিয়েছেন। তো এই রায়টা সেই নির্বাচনকে যেন এফেক্ট না করে এবং সেই রায়টা যেন পরবর্তী সময় থেকে কার্যকর হয়, সেটা হচ্ছে আমাদের সাংবিধানিক এবং আইনি বিধান। আমি আদালতকে বলেছি, আপনারা যে রায়ই দেবেন না কেন সেই রায়ের ইফেক্টটা যেন
পরবর্তী সময় থেকে কার্যকর হয়। জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়ায় 6 জনকে পোড়ানো সহ 7 জনকে হত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় 17তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য দিচ্ছেন 22তম সাক্ষী। এর আগে সাক্ষ্য দেন ভুক্তভোগী পরিবার, প্রত্যক্ষদর্শী সহ 21 জন। এই মামলার আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জন। এর মধ্যে 8 জন পলাতক আছেন। এর আগে 21 আগস্ট এই মামলায় 16 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। অভিযোগে বলা হয় 5 আগস্ট 6 জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়া হয়, তবে সে সময়েও জীবিত ছিল একজন। এছাড়া 4 আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত ভবঘুরে আর অবৈধ দোকান উচ্ছেদ অভিযান নিয়ে চলছে বিভিন্ন পক্ষের বাকযুদ্ধ। উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে একদিকে ডাকসু নেতারা অমানবিক আচরণ করছেন, এই অভিযোগ যেমন আছে তেমনি আছে নিরাপদ ক্যাম্পাস তৈরিতে বাধা দেওয়ার পাল্টা অভিযোগ। তবে উচ্ছেদের শিকার হওয়াদের প্রতি আরও মানবিক হওয়ার তাগিদ দিচ্ছেন অন্যান্য ছাত্র নেতারা। সুমাইয়া ঐশীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রানা হোসেন। শাকিল হাসান টিএসসির এই জায়গায় ব্যবসা করে গেল 20 বছর ধরে সংসার চলছে তার। সম্প্রতি ডাকসু ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবৈধ দোকান উচ্ছেদের মাঝেও তার বুকে ভর আছে অনুমতি থাকায়। যারা 2008 সালের আগে এখানে আসছে তাদেরকে কিছু দোকান দিচ্ছে, 11টা দোকান দিচ্ছে। তারা বলছে যে কাগজ কলমে লিখে দিব যে 11টা দোকান পারমিশন দিব, ক্যাম্পাস থেকে ভবঘুরে অবৈধ দোকান উচ্ছেদের পর এখনও বিচ্ছিন্নভাবে বেশ কিছু ভ্রাম্যমাণ দোকান রয়েছে ক্যাম্পাস জুড়ে। পেট চালানোর দায়ে উচ্ছেদ অভিযানের ভোগান্তি নিয়ে কথা বলতে রাজি নয় তাদের কেউই। নির্বাচনের 2 মাসের মাথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়ে উচ্ছেদ অভিযান শুরু করে ডাকসু নেতারা। ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে ভবঘুরে অবৈধ ভ্রাম্যমাণ দোকানগুলোকে সরিয়ে দেয় তারা। তবে উচ্ছেদের এই প্রক্রিয়ায় আচরণগত এবং নীতিগত নানান প্রশ্ন আসছে। তাদের জন্য একটি বিকল্প ব্যবস্থা আমার এখানে চালু করতে হবে, বিকল্প পুনর্বাসন ব্যবস্থা, এবং সেইটা বিশ্ববিদ্যালয় একা করবে না। ক্যাম্পাস কর্তৃপক্ষ, প্রশাসনকে এবং নির্বাচিত প্রতিনিধি যারা আছেন তাদেরকে সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করে সেই সব ভবঘুরেদের দ্রুততম সময়ের মধ্যে আবাসন নিশ্চিত করা উচিত। ডাকসু নেতাদের দাবি পুনর্বাসনের প্রস্তাব দেয়া হলেও মানতে নারাজ আস্তানা গেড়ে বসা এসব ভবঘুরেরা। আমরা অভিযান পরিচালনা করার আগে আমরা মিনিস্ট্রিগুলোর সাথে বসছি, বিভিন্ন এনজিওর সাথে বসছি, আমরা বসে তারপর অভিযানে গিয়েছি। এমনও হয়েছে আমরা কাউকে কাউকে অ্যাপ্রোচ করেছে যে আপনাদেরকে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে বা অন্য কোনো মিনিস্ট্রির আন্ডারে বা এনজিও আন্ডারে যে পুনর্বাসন প্রকল্প সেখানে পাঠাবো, আপনারা যাবেন কিনা? তারা সেখানে যাবে না, তারা এখানেই থাকবে। এদিকে প্রশাসনের বক্তব্য একের পর এক নোটিশ, এমনকি মুচিলেখা নিয়েও সরানো যাচ্ছিল না এসব ভবঘুরে আর মাদকাসক্তদের। উল্টে চরম নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছিল তারা। উলঙ্গ ভবঘুরের ছবি বিকৃতভাবে হলের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তার অবৈধ, এটা মাথায় রাখতে হবে। এদের মধ্যে অনেকের মুচলেখা দেয়া আছে আমি আর আসবো না। তো তিনি যদি স্বেচ্ছায় না যান তাহলে তাকে জোর করে বের করে দিতে হবে। উচ্ছেদ করতে গিয়ে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের মারধর এবং অমানবিক আচরণের অভিযোগ রয়েছে। ছাত্র নেতাদের অভিযোগ এমন আচরণ দুঃখজনক, তবে সে অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ডাকসু নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনের এই জায়গাটা এখন যেমনটা দেখছেন এমন স্বচ্ছ এবং পরিচ্ছন্ন শিক্ষাঙ্গনই কাম্য। তবে বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থার কথা চিন্তা করে পুরো বিষয়টিকে আরও মানবিকতার সঙ্গে বিবেচনা করার আহ্বান সবার। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ময়মনসিংহে নগর জীবনে দিন দিন বাড়ছে বহুতল ভবন, কিন্তু এই উন্নয়নের ভেতরে লুকিয়ে আছে এক অদেখা বাস্তবতা। পরিশ্রমের টাকায় স্বপ্নের ফ্ল্যাট কিনছেন অনেকেই, কিন্তু বেশিরভাগ ভবনেই গুরুতর অসুস্থ বা মৃত্যুর পর মরদেহ নামানোর মতো পর্যাপ্ত জায়গা রাখা হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, এখনই যদি নগর পরিকল্পনায় সামাজিক ও ধর্মীয় পরিকাঠামোর বিষয়গুলো যুক্ত না করা হয়, তাহলে ভবিষ্যতে এই সমস্যা ভয়াবহ আকার ধারণ করবে। ময়মনসিংহ নগরীতে মাথা তুলে দাঁড়াচ্ছে একের পর এক বহুতল ভবন। উন্নয়ন, আধুনিক জীবন আর নিরাপত্তার প্রত্যাশায় মানুষ ছুটছে ফ্ল্যাট কেনার দিকে। বেশিরভাগ বহুতল ভবনে লিফটের আকার ছোট, সরু সিঁড়ি। এসব ভবনের কোনো বাসিন্দার মৃত্যু হলে খাটিয়ায় মরদেহ নামানো প্রায় অসম্ভব। নামাতে হয় চাদরের মাধ্যমে।
অমানবিকভাবে একটি লাশ নামাতে হয়। অনেক সময় দেখা যায় যে লাশটিকে সোজা দাঁড় করিয়ে কিংবা চাদর দিয়ে পেঁচিয়ে নামাতে হয়। অসুস্থতা হতে পারে, পিছলাকে পড়েও যেতে পারে। তো এই রোগীকে এই সিঁড়িতে নামানোর সময় আমরা খুব সমস্যা ফিল করছি। ফ্ল্যাটের নিচে বা আশপাশে কমেছে খোলা প্রাঙ্গণ, নেই জানাজার ব্যবস্থাও। নগরীর পরিস্থিতি এমনই নাজুক যে জানাজা পড়ানোর জায়গার জন্য আন্দোলনে নামতে হচ্ছে নগরবাসীকে। অত্র এলাকায় কোনো জানাজার জায়গা নাই, সিটি কর্পোরেশন যেভাবেই হোক আমাদেরকে জানাজার জায়গা দিই। জানাজার জায়গার জন্য এখন আমাদের আন্দোলন করতে হইতেছে। এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনার কি হইতে পারে? যেসব কর্মকর্তা এইসব ন্যাক্কারজনক কাজের সাথে জড়িত, হাসরের ময়দানে আল্লাহ যেন তাদের বিচার করে। বিশেষজ্ঞরা বলছেন, ভবন নকশায় মৃত্যুর পর ব্যবস্থাপনার বিষয়টি একেবারেই অনুপস্থিত, অথচ এটি নগর পরিকল্পনার একটি মৌলিক সামাজিক দিক হওয়া উচিত ছিল। সবারই ফোকাস হচ্ছে নাম্বার অফ অ্যাপার্টমেন্ট, নাম্বার অফ রুম। তো স্পেস ইউটিলাইজেশন করতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টগুলোতে কিছু ঘিঞ্জি পরিবেশ সৃষ্টি হচ্ছে। লিফট, স্টেয়ার, ফায়ার স্টেয়ার, এগুলাতে যতটুকু স্পেস থাকার কথা সেই জায়গায় ওই স্পেসটা প্রপারলি রাখতে চাচ্ছেন না। এই প্রেক্ষিতে আমরা হয়তো শতভাগ সেভাবে নজরদারিতে আনতে পারছি না, কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন সেই ক্ষেত্রে মনে হয় আমাদের ব্যক্তিগত বিবেক বোধটা আসলে বেশি কাজ করা উচিত, যে আমরা আসলে বিল্ডিং কোড মেনে আমার ভবনটি নির্মাণ করছি কিনা। বহুতল ভবন শুধু বসবাসের জন্যই নয়, নিজের কেনা ফ্ল্যাট থেকে জীবনের শেষ যাত্রাটি যেন হয় মর্যাদাপূর্ণ। এই চাওয়া খুব বেশি না। মানবিকতার প্রতিফলন ঘটাতে হলে ভাবতে হবে মৃত্যুর পরের জীবন নিয়েও, বলছেন সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। গতি হারিয়েছে দুর্বল ব্যাংক একীভূতকরণের কার্যক্রম। সব প্রস্তুতি নেয়ার পরও শুরু হয়নি আনুষ্ঠানিক প্রক্রিয়া। এতে স্থবির হয়ে পড়েছে এসব ব্যাংকের কার্যক্রম। দীর্ঘ হচ্ছে আমানত ফিরে পাওয়ার অপেক্ষা। বিশ্লেষকরা বলছেন, চূড়ান্ত প্রস্তুতির আগে একীভূতকরণের ঘোষণা দেওয়া ঠিক হয়নি। তবে বাংলাদেশ ব্যাংক বলছে সঠিক পথেই আছে কার্যক্রম। বিষয়টি প্রথম হওয়ায় কিছুটা সময় লাগছে। সরকারের অর্থ ছাড়ের উপর প্রশাসক দেওয়ার বিষয়টি নির্ভর করছে। আওয়ামী লীগ সরকারের আমলে নজিরবিহীন লুটপাট হয় ব্যাংকিং খাতে। এতে দুর্বল হয়ে পড়ে বেশ কয়েকটি ব্যাংক। এর মধ্যে শরিয়া ভিত্তিক 5টি ইসলামী ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক, যার নাম হবে সম্মিলিত ইসলামী ব্যাংক। এরই মধ্যে দুর্বল ব্যাংক একীভূতকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় এবং উপদেষ্টা পরিষদ। চূড়ান্ত হয়েছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ এবং প্রশাসক প্যানেল। অনেক আগেই শেষ হয়েছে সম্পদ মূল্যায়নের কাজও। সব প্রস্তুতির পরও এখনও শুরু করা যায়নি আনুষ্ঠানিক প্রক্রিয়া। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘসূত্রিতার কারণে স্থবির হয়ে পড়েছে এসব ব্যাংকের কার্যক্রম। দীর্ঘ হচ্ছে আমানতকারীদের অপেক্ষার পালা। এখন তো সব কটা ব্যাংকে একটা স্থবিরতা এসে গেছে। সব কটা ব্যাংকে একটা আতঙ্ক চলতেছে। টাকা কি লাগবে, ফান্ডিং কি লাগবে, মিনিস্ট্রি কি, এগুলি পাবলিক করা উচিত ছিল না। যারা পলিসি মেকার তাদের এটা মনে রাখতে হবে, কনফিডেন্সিয়ালি এগুলি আলাপ করা দরকার ছিল। এখানে মুশকিল হয়েছে পাবলিক এটা নোটিফিকেশন হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক একীভূতকরণে কোনো জটিলতা নেই, সঠিক পথেই এগোচ্ছে কার্যক্রম। তবে নতুন ব্যাংক প্রতিষ্ঠায় কোম্পানি গঠন, জয়েন্ট স্টকের অনুমোদন সহ বেশ কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যে কারণে কিছুটা সময় লাগছে। মার্চ করে একটা নতুন ব্যাংক সৃষ্টি হবে। ওই ব্যাংক করার আগে প্রথমে কিন্তু একটা কোম্পানি ফর্ম করতে হয় আরজিএসির মাধ্যমে। একটা কোম্পানি হবে, সেই কোম্পানিটা পরবর্তীতে ব্যাংক কোম্পানিতে কনভার্ট হবে। সেই ব্যাংক কোম্পানির একটা ক্যাপিটাল থাকবে, বোর্ড থাকবে। প্রতিটি ব্যাংকের জন্য একজন করে প্রশাসক এবং তার নেতৃত্বে একটা টিম গঠন করেছে, যারা এই মার্জার প্রসেসটা এগিয়ে নিয়ে যাবে। ব্যাংক একীভূতকরণের ক্ষেত্রে কোনো ধরনের আইনি প্রতিবন্ধকতায় পড়তে না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ধরনের কাজ বাংলাদেশ ব্যাংকের প্রথমবারের মতো করতে হচ্ছে, যার ফলে প্রতিটা স্টেপ সাবধানে ফেলতে হচ্ছে। এবং বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্র এবং সরকার উভয়ই চাচ্ছে যে এই যে উদ্যোগ এটা সফল হোক, কোনো আইনি মার পেছে পড়ে যাতে এটা মাঝপথে বন্ধ না হয়ে যায়। ব্যাংক একীভূতকরণের বিষয়টি সরকারও গুরুত্ব সহকারে দেখছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। সরকারের বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পুণ্য স্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হলো রাস পূজার আয়োজন। ভোর 5:30টায় স্নান সম্পন্ন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। জাগতিক সকল পাপমোচনের আশায় স্নানে অংশ নেন তারা। এর আগে মোমবাতি, আগরবাতি,
ফুল, দূর্বা, হরিতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের অর্পণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। শত শত ভক্ত অনুরাগীদের উপস্থিতি, উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে সৈকত এলাকা। অনেকে প্রায়শ্চিত্ত ও পিণ্ডদানের পাশাপাশি মাথার চুল কেটে ফেলেন। সৈকত সংলগ্ন শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমে 17 জোড়া যুগল প্রতিমা দর্শন করেন ভক্তরা। পুণ্যার্থীদের নিরাপত্তায় তৎপর ছিল ফায়ার সার্ভিস, থানা পুলিশ, নৌ পুলিশ ও টুরিস্ট পুলিশ সদস্যরা। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আর পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন আমাদের সহকর্মী ইশরাত জাহান। সাথেই থাকুন।